হাছান আৰিফ ডাঙৰীয়া, আপোনাক এই অনুষ্ঠানলৈ আদৰণি জনাইছোঁ। আসামিতে আপোনাৰ নিশ্চয় একটু অসুবিধা হচ্ছে। একটু হয়, কিন্তু আবার একটু বুঝি। তবু মানে ইয়ে নেই, যখন আমাদের বলা হয়নি আপনার কখনো। আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্ৰিয় দৰ্শক, আমাৰ লগত আছে আমাৰ অসমৰে ব্যতিক্ৰমৰ সভাপতি ডক্টৰ সোমেন ভাৰতীয়া আৰু বাংলাদেশৰ শিল্পী, প্ৰখ্যাত শিল্পী ৰাহুল আনন্দ আৰু তেখেত হ'ল এফছ জেমছ। তেখেতসকল আপনার এসেছিলেন ব্যতিক্রমের কালকে যে অনুষ্ঠান ছিল, মানে কালকে বললে হবে না, এখন রেকর্ডিং হচ্ছে আমাদের, এই অনুষ্ঠানে আপনি এসেছিলেন। আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওখানে আপনাদের গান, জলের গানে প্রোগ্রাম, মানে আপনাদের গ্রুপ জলের গান। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন মনে হয় এখানে ইয়ে করেনি, পারফর্ম করেনি। না, জলের গান তখন পারফর্ম করেনি। জলের গানটা এসছেই, আসলে রাহুল হচ্ছে জলের গানের প্রধান, আর এসছেই এই অ্যাওয়ার্ড সেরিমনিতে গান করবার জন্য। জলের গান কখন স্টার্ট হচ্ছে এই মানে গ্রুপ? রাহুল, সময়টা আমরা 2006 সালে আমরা জলের গান নামে গান করতে শুরু করি। 2006 আমাদের অনুষ্ঠানে কি হয়, মানে ধরুন সেলিব্রিটিরা আসেন, এখানে অনেক প্রশ্ন করা যায়, অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু আজকে সেভাবে আর প্রশ্ন করার কথা নয়। আপনাকে শুধু বলতে হবে, আমরা শুনবো না। আপনি একজন প্রখ্যাত আর বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বললেই নিশ্চয় আপনার ভালো লাগবে। সবচাইতে ভালো লাগবে আমার। তো ভারত বাংলাদেশের সাংস্কৃতিক মৈত্রী, সেখানে আপনার অনেক বড় ভূমিকা আছে। এই মৈত্রী আপনি যা কাজ করেছেন কিভাবে এগোচ্ছে? এর প্রথম সূত্রপাতটা বলি একটু, যে বাংলাদেশ সরকার কয়েক বছর আগে একটি সিদ্ধান্ত গ্রহণ করে যে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় যেসব অঞ্চলের মানুষেরা আমাদেরকে সহায়তা দিয়েছিল, সেখানে প্রতিনিধিত্বমূলক কিছু মানুষকে তারা সম্মাননা জানাবে। এবং সেটা যখন শুরু হলো, তখন আমরা মুক্তিযুদ্ধের সময়, আমার বয়সটা মুক্তিযুদ্ধে যাবার মতো ছিল, তখন আমি অবাক বিস্ময়ে দেখলাম যে আমাদের আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই জায়গাগুলোতে অনেক সম্মানিত মানুষ আছেন যারা 1971 সালে মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছেন এবং তারা নিজে নেপথ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এইটা আমাদের মধ্যে একটা নতুন রকমের সাড়া জাগিয়েছে। তারপর একটা সৌভাগ্যের জায়গা তৈরি হয় এইভাবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে কজন আলাদা শিল্পীকে আমরা মনে রেখেছি, তাদের অন্যতম একজন হচ্ছে ডক্টর ভূপেন হাজারিকা। এবং আমাদের যখন বিজয় লাভ করি আমরা, তখন ভূপেন হাজারিকার কণ্ঠে ধ্বনিত হয় জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তি বাহিনী। পার্শ্ববর্তী দেশ থেকে যখন কোনো শিল্পী এই গান গায়, সেই গানের কিন্তু আর মৃত্যু হয় না, ওই দেশের স্বাধীনতার সঙ্গে গানটা চলতে থাকে। আমরা যখন ফ্রেন্ডস অফ বাংলাদেশ, ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্ট এবং ব্যতিক্রম সবাইকে মিলে একসঙ্গে একটা সূত্রে গাঁথা হলাম, যেখানে মূল ভূমিকা পালন করলেন কালিকা প্রসাদ ভট্টাচার্য। সেখানে গিয়ে আসলে একটা নতুন সম্ভাবনা দেখতে পেলাম আমরা। যেমন আপনার সঙ্গে আমি কথা বলছি, আপনি নিশ্চিতভাবে সেদিন ইংরেজিতে একটি বক্তৃতা করবার জন্য প্রস্তুত ছিলেন ঢাকাতে, কিন্তু আমার এখনও মনে আছে যে হল ভর্তি দর্শক, আপনি আপনার মতো করে আপনার চেষ্টায় বাংলায় ভেঙে ভেঙে কথা বলছিলেন, আর হল ভর্তি দর্শক করতালিতে মুখর করে তুলেছিল। কারণ এইটা হচ্ছে আমার জীবনের একটা খুব স্মরণীয় দিন। এইটা হচ্ছে ভ্রাতৃত্বের জায়গা, যে আমি কথাটা বুঝে নেব, আমি বিষয়টা বুঝে নেব। এই কথাটা বুঝে নেয়ার, মানুষটাকে বুঝে নেয়ার, কল্পনাটাকে, স্বপ্নটাকে, ইচ্ছাটাকে, সুখটাকে, আনন্দটাকে, বেদনাটাকে বুঝে নিতে পারে শুধু মানুষ। এবং সেখানে ভাষাটা কোনো বিষয় নয়। এই কারণে বিষয় নয় যে এই ব্রহ্মপুত্র তো বাংলাদেশে গেছে, এবং এই ব্রহ্মপুত্রকে বাংলাদেশে আমরা গানে সেটা আছে, আবার এই ব্রহ্মপুত্রকেই আমি দেখি। এবং এখানে এসে
ভূপেন হাজারিকার গানকে আমার নতুন করে পেতে হয়নি, আমি আগেই পেয়েছি, এখানে আমার নতুন করে দেখা। এই জায়গাটা যখন আমরা শুরু করলাম, তখন ব্যতিক্রমের কথাটা একটু আলাদা করে বলতেই হচ্ছে এই কারণে যে নেপথ্যে একটা শক্তিশালী সংগঠন লাগে যারা একদম সর্বস্ব দিয়ে ব্যাপারটা চাইবে। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের দলগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়। তারা বলে যে তোমরা আসামে গিয়ে যদি অনুষ্ঠান করো, তোমাদের যাতায়াতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। ব্যতিক্রম বলে তোমরা আসো, আমরা তোমাদের অনুষ্ঠান করিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া ব্যবস্থা করছি। তো এতই যদি আয়োজন সম্পন্ন হয়ে যায় এইভাবে, তাহলে তো সেই আদান প্রদানটা হবে। তবে দলগুলো যখন এখান থেকে গিয়ে আমাদের সাথে কথা বলে, তখন একটা আশ্চর্য রকমের বিষয় আমি লক্ষ্য করছি। সেই আশ্চর্য রকম বিষয়টা কি, আমি আগে মানে এবার জলের গানের সাথে এসে আমার একটা অভিজ্ঞতা আরও বেশি হলো। আমরা অসম্ভব ভালোবাসি আসামের ভাষাটাকে, এবং আমাদের কানে অসম্ভব শ্রুতিমধুর লাগে, এবং আমরা এক ধরনের চেষ্টাও চালাই যে এটা আমরা বলবো। নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, যেমন আর লোকগীত বললে সমগ্র পৃথিবীতে বিষয় একটাই না, যেমন ধরেন আমরা বলি দিদি, এখানে বলে বা, অনেক সিমিলার। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু হয়তো আমার জীবনের শেষ ভাগে এসে অনেক শ্রদ্ধেয় দিদিকে কিন্তু বা বলার চেষ্টা করব। ইট সাউন্ডস খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এইটাই হচ্ছে। আচ্ছা, আমি আসবো অনেক বিষয় নিয়ে। তার ভূপেনদার কথা যখন আপনি বলছেন, তা বাংলাদেশে তো তার গানের প্রভাব আপনি বললেন, অনেক প্রভাব। আমি নিজেও দেখলাম ওখানে যে ভূপেনদা বললে, ভূপেন হাজরিকা বললে সবাই কিভাবে মানে আগ্রহ প্রকাশ করেন। তা আপনার মুখে, আপনি আবৃত্তিকার, মূলত আবৃত্তি ভালো করেন, আপনি ভূপেনদার গান বা কবিতা বা কিছু আপনি একটু যদি। আয় আয় ছুটে আয় সজাগ জনতা, আয় আয় নিয়ে আয় নতুন বারতা, রামের দেশেতে আজ রাবণ বধিতে, যায় যদি যায় জীবনটা যা। এটা আপনাদের যে থিম ছিল না আমাদের ওখানে, হ্যাঁ, ত্রাস ভুলে দানবেরই নাশ করিয়া। তাহলে আমরা স্টার্টে এখন যখন আপনার এসেছেন, দর্শক সাহেব ওরা বসে আছে, বড় শিল্পী, তা আপনাদের ভূপেন হাজরিকাকে নিয়ে বা আমি কালিকা প্রসাদের কথা বলতে হবে, নিশ্চয়ই বলতে কেন পারেন। আমি যেখানে গিয়েছিলাম বাংলাদেশে, আমার একটা খুব কম সময়ে একটা সম্পর্ক গড়ে উঠেছিল কালিকা প্রসাদের সঙ্গে। তো আমার একটা প্ল্যান ছিল, আমি সোমেনকেও বলেছিলাম যে এখানে একটা প্রোগ্রাম করব আমার এই অনুষ্ঠানে, কিন্তু আর হলো না। এটা খুব দুর্ভাগ্য আমাদের। কিছু ভাবা যায় না, অত কম বয়সে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তা আপনারা একটু কালিকা প্রসাদের বা আপনারা যা ভালোবাসেন একটু গান যদি শোনান একটু। আমরা এখানে আজকেও যে এখানে এসেছি, তার সঙ্গেও বিভিন্নভাবে হলেও কালিকা প্রসাদের আমি সেটাই বলতে চাইছি, বা যুগসূত্র আছে। মানে কালিকা প্রসাদের কারণে আসলে এই দিকটার সঙ্গে আমাদের এক ধরনের সংযুক্ত চেনা জানা সূত্রপাত তৈরি হয়। এমনিতে শিলচরের ছেলে ছিল, আসামের ছেলে। আর এরপরে যখন কালিকা প্রসাদকে একটু আসামের মানুষের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সোমেন ভারতীয়, উনি নিয়ে এসে অনেকবার এখানে প্রজেক্ট করেছে, প্রোগ্রাম করেছে। যাই হোক, আপনারা একটু। এবং ওই কালিকা প্রসাদকে নিয়ে আমাদের আরিফ ভাইরা যখন বাংলাদেশে একটা অনুষ্ঠান করলেন, স্মরণ অনুষ্ঠান করলেন, ওইখানেই কিন্তু সৌমেনদার সঙ্গে আমাদের পরিচয়। তার মানে কালিকা প্রসাদ কিন্তু তা দিয়ে সম্পর্কটা গড়ে ওঠে। হ্যাঁ, এক ধরনের সম্পর্ক উনি এখনো তৈরি করে চলেছেন। আর কালিকা প্রসাদের মতো অত বড় লোকশিল্পী আর মানে আমার চোখে অন্তত পড়েনি এখন। শিল্পীর চেয়ে আমার যেটা মনে হয় আর কি, লোকগানের ইন্টারপ্রেটার।
হ্যাঁ, সিভিল সোসাইটি কিন্তু লোকগানটাকে দিচ্ছিল না, একটা ইন্টারপ্রেটার দরকার ছিল। তো কালিকা হচ্ছে সেই ইন্টারপ্রেটার যে গানটা বুঝিয়ে দিচ্ছিল যে আমার মাটির গান, আমার বাতাস আলো থেকে যে গান হয় সেই গানটা আমি বুঝবো এবং আনন্দ পাবো। ওনার বক্তৃতাও ছিল গানের মতোই, একদম যেমন ভূপেন্দ্র ছিল, হ্যাঁ বক্তৃতাও গানের মতো। এবং আপনি জানেন নিশ্চয়ই যে কালিকা প্রসাদের বাড়ির সঙ্গে ভূপেন হাজারিকার একটি বন্ধুত্ব ছিল, এবং সেটি ছিল কালিকা প্রসাদ ভট্টাচার্যের এক কাকা যিনি নৃত্যশিল্পী ছিলেন, তার সঙ্গে ভূপেন হাজারিকার বন্ধুত্ব ছিল, এবং এ বাড়ি ও বাড়ির যাতায়াত ছিল। হ্যাঁ, সেইটাও কিন্তু ওকে প্রভাবিত করে। আমি বাংলাদেশে সোমেন, আমার মনত আছে, একজন শিল্পী পেয়েছিলাম, সেখানে এসেছিল যিনি জীবনে ভূপেন হাজারিকার গান ছাড়া কিছু গানই গায়নি। কিন্তু আসামে এ কথা ভাবা যায় না যে এরকম একজন বাংলাদেশের শিল্পী রয়েছে যিনি ভূপেন হাজারিকার গান ছাড়া কিছু গায়নি। এবং এটা ইনফরমেশন আমাদের দর্শকদের জানা উচিত। এবং উনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন ওনার একটা, এটা কি বলে, এই যে এরকম কাঁধে নিয়ে যে হারমোনিয়ামের মতো অ্যাকর্ডিয়ন, এই অ্যাকর্ডিয়ন বাজিয়ে লিয়াকত আলী লাখি গান গাইতেন ভূপেন হাজারিকা। He was known as a ভূপেন হাজারিকা, ইয়াং ভূপেন হাজারিকা। এবং উনি যখন পাশ করেন, মানে উনি ওখানকার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ইউনিয়নে উনি কালচারাল সেক্রেটারি বলেছিলেন, সেটা সবাই মনে করে যে ভূপেনের গান গাইতে পারাটাই তার জনপ্রিয়তার মধ্যে কাকে সে ওই ভূপেনের গান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা শুনি একটু গান। আমরা কালিকা প্রসাদের সঙ্গে আমার মানে আমার ব্যক্তিগতভাবে যে সঙ্গীতের যোগাযোগটা তৈরি, সেটা নিয়েই একটা ছোট্ট গল্প বলে একটা ছোট্ট গান করছি। আমি যে অঞ্চলের ছেলে, সিলেট অঞ্চল, শিলচর সিলেট পাশাপাশি অঞ্চল। তো সিলেট অঞ্চলের একজন বড় লোককবি বাউল শাহ আব্দুল করিম, আমার অঞ্চলের মানুষ ছোটবেলা থেকে জানতাম, আচ্ছা করিম ভাই, এটা ওই করিম ভাই গান টান করেন এরকম। কিন্তু উনার গান ভারতবর্ষের একটি গানের দল গাইছে, আবার সেটা আমরা টেপ রেকর্ডারে বা সিডি প্লেয়ারে চালিয়ে শুনছি, এটা একটা অদ্ভুত অনুভূতি তৈরি করে। তারপর থেকে আমরাও সেই করিম ভাই যাকে আমরা বলতাম, সেই শাহ আব্দুল করিমের গান আমরাও তখন গাইতে শুরু করি। তো এখানে কালিকা প্রসাদ দূর থেকে হলেও আমাদের পথ প্রদর্শক। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে, কাছে নেও না, দেখা দেও না, আর কত থাকি দূরে, কেমন চিনিব তোমারে মুর্শিদে ধন হে, কেমন চিনিব তোমারে, দেখা দেও না, কাছে নেও না, কাছে নেও না, দেখা দেও না, আর কত থাকি দূরে, দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে, মায়া জালে বন্দী হইয়া আর কত কাল থাকিব, মায়া জালে বন্দী হইয়া আর কত কাল থাকিব, মনে ভাবি সব সারিয়া তোমারে খুঁজে নিব, খুঁজে নিব, আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। চবেন এইটো মানে কৈছে যে মায়াৰ জালত আৰু বন্দী হৈ কিমান থাকিম, ওলাই যাওঁ আৰু তাৰ মায়া, সবই মায়া, সবই মায়া। আচ্ছা, আপনি তো আবৃত্তি
মোটামুটি সব জায়গায় আপনি আবৃত্তি করেন। আপনার এই আবৃত্তিতে ভূপেন হাজারিকার কিছু আছে নাকি আবৃত্তির আপনার প্রোগ্রাম যখন করেন? না, আমি আলাদাভাবে ভূপেন হাজারিকার আলাদা করে কিছু নেই, কিন্তু যেহেতু আমরা ভূপেন হাজারিকার গান দ্বারা প্রভাবিত, সেই গানটাকে আমরা আমাদের, যেমন আপনি বলছিলেন যে ভূপেন হাজারিকার জয়ন্তীতে আমরা তার একটি গানের একটি চরণ আমরা ব্যবহার করেছিলাম। না, শুধু তাই নয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তী সময়ের নানান সংকটে ভূপেন হাজারিকার গান উচ্চারিত হয়। এবং সেই গান উচ্চারিত হয় কেন? আমরা আমাদের নিজেদের মুক্তির পথটা খুঁজবার জন্য ভূপেন হাজারিকার গান উচ্চারিত হয়। যেমন আমি একটি গানের কথা আপনাকে বলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। হ্যাঁ, এই যে কথাটা, এই কথাটা আমাদের কবিতাতে ধ্বনিত হয়েছে। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ। তাহলে আমাদের কবিতাটি তো পরে রচিত হয়েছে, ভূপেন হাজারিকার গানটা আগে রচিত হয়েছে। আমি বোঝাবার জন্য যে কিভাবে একজন মুক্তির পথ দেখায়, কিভাবে সেটা মুক্তির কবিতা হয়ে ওঠে আরেকজনের লিখনিতে। এইভাবে যদি বলেন, তাহলে শরৎ বাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না। হ্যাঁ, এক মুঠো ভাত পায় না খেতে তোমার আমে না, তুমি জানো না। এখন ওই যে শরৎচন্দ্রের বিখ্যাত গল্প, সেই গল্পে আমাদের এই নদীবর্তী অঞ্চলের মানুষের যে কাহিনী উঠে সেই কথাই আবার ভূপেন হাজারিকা বলছেন। এবং তখন দেখা গেছে গানের সূত্র ধরে আমরা তখন আবার গল্পে ফিরে যাই, আমরা হয়তো আবার গিয়ে শরৎচন্দ্রের গল্পটা পড়ি গানটা বুঝবার জন্য। অথবা যদি বলেন যে আসামটা কেমন, আমি আমার ছোটবেলায় একটি গান শুনেছি, বারবার শুনি আর ভাবি যে চা শ্রমিকদের জীবন বিদ্রোহ নিয়ে কত কিছু শুনেছি, কিন্তু একটি পাতা দুটি কুড়ি রতনপুর বাগিচায় কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজও তোলে। এই যে, এবং সেখানে যে প্রণয় হয় এবং সেখানে তাদের যে জীবনকে, তার মুখোমুখি হয় কারা? হয় চা শ্রমিকের চা মালিক। এবং এটা তো সেই ব্রিটিশ ভারতের গল্প, সেই গল্পের অবসান হয় না। এইভাবে আমাদের নানা সংকট উঠে আসে এবং সেই সংকটগুলো কিন্তু একটা জনপদে থাকে না, সেই সংকটটা একটা বিস্তৃত জনপদে ছড়িয়ে পড়ে। এবং এইখানে আমার একটা অদ্ভুত জায়গা আমি ভূপেন হাজারিকার মধ্যে খুঁজে পাই। সেটি হচ্ছে, তিনি অসমীয়াতে যেমন গান করেছেন এবং সব কাহিনী বলেছেন, তিনি আবার এই গানকে বাংলা অনুবাদ করে যখন গেয়েছেন, তখন আমরা কিন্তু বহু ভাষাভাষী মানুষ একটা সংগ্রামের জায়গা খুঁজে পাই, একটা জীবন সবার জন্য সংগ্রাম একই। এইটাই আমার কাছে মানে ইয়ে লাগে অত্যন্ত। আর আমি আপনাকে বলতে পারি যে আমি ভূপেন হাজারিকার গানের মধ্য দিয়ে যে আমি এক যাযাবর, হ্যাঁ, এবং আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়া থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের রূপে, এই যে আন্তর্জাতিক হয়ে ওঠা, এই যে আমি আন্তর্জাতিকতা বাদ, আমি ভারতবর্ষের মধ্যে থাকছি না, আমি বাংলাদেশের মধ্যে থাকছি না, আমি বিশ্বময় আমি হয়ে যাচ্ছি। এটা তো আমাকে কিছু না কিছু তো আমাকে হাত ধরে যেতে হবে। সেইখানে আমি বলবো যে ভূপেন হাজারিকা মানে বাংলাদেশের সকল মানুষ, প্রায় সকল মানুষের কাছে একটা জায়গা করে জানার জায়গা, আলোড়িত হওয়ার জায়গা। সব গান, সব মানুষ, সব কিছু আলোড়িত করে না আসলে মানুষকে। মানে অনেক কিছুই আসলে শিল্পের জন্য শিল্প, শিল্প মাত্র শিল্প, এরকম হয়, কিন্তু ভূপেন হাজারিকার ক্ষেত্রে এটা ঘটেনি। তবে আমাদের একটা সৌভাগ্য আছে আলাদা করে, যেই সৌভাগ্যটা আমি বলবো যে পশ্চিমবঙ্গ খানিকটা ওই দিক থেকে বঞ্চিত, কিছুটা বোম্বে পেয়েছে, কিছুটা ওনার পারিশ্রমিক বা সুবিধা না থাকলেও বাংলাদেশ পেয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রে উনি সঙ্গীত পরিচালকের কাজ করা, এবং সেইখানে যে গানগুলো রচিত হয়েছে এবং তিনি সেই গানগুলোতে সুরারোপ করেছেন। আমি একটি দুটি গান তো বলতেই পারি, বিশেষ করে আমরা যারা বসে আছি, বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় গাঁথা একটি রঙিন চাদর, খুব কঠিন গান। হ্যাঁ, অথবা আমরা শুনি এইভাবে যে মেঘ থমথম করে কিছু নেই, জল থই থই করে কিছু নেই, ভাঙনের যে শুনি পারাবার, তুমি আমি সব একাকার। আবার হয়তো এই গান লতা মঙ্গেশকর গেয়ে উঠছে, আবার সেই গান তিনিই গেয়ে উঠছেন অন্য এক প্রেক্ষাপট নিয়ে, ওই সুর।
এইখানেও একটা খুব অদ্ভুত ব্যাপার ঘটে ওনার জায়গা থেকে, যে ভূপেন হাজারিকা যে সর্বত্র যিনি যে যাচ্ছেন, সেই জায়গাটা সর্বত্রগামী সেই মানুষটা কিভাবে যাচ্ছেন, কেন যাচ্ছেন? তিনি যাচ্ছেন সুর নিয়ে। এটা প্রমাণ হওয়ার জন্য তার গানই যথেষ্ট। পাশাপাশি আমি বলবো যে ত্রিপুরার শচীন দেববর্মন, এই কথাটা এই কারণে বলবো যে দুজন মানুষ অঞ্চলের দিক থেকেও যদি দেখি নর্থ ইস্ট, দুজনই বোম্বের দিকে চলে যেতে পেরেছিলেন এবং সেখানে গিয়ে দুজনই সুরটা নিয়ে গেছিলেন। ভূপেন হাজারিকা নিয়ে গেছিলেন আসাম থেকে আর উনি ত্রিপুরা থেকে, এবং ওখানে গিয়ে ওনারা সর্বভারতীয় মানুষকে মাতিয়ে তুলেছিলেন সেই সুরে। হ্যাঁ, এবং সেই দিক থেকে যদি বলি তাহলে আমি বলবো যে কালিকা প্রসাদও আপনি যে কথা বললেন বারবার উঠে আসবে, এবং আজকের মানুষ নয়, তাকে দেখার মানুষ নয়, যে মানুষ তাকে কোনোদিন দেখবে না, যে মানুষের জন্ম হবে এবং সুর খুঁজতে যাবে, তখনই সে কালিকা প্রসাদকে দেখতে পাবে। এই কারণে দেখতে পাবে যে কালিকা প্রসাদ কিন্তু এই আপনি বলেছেন যে আসামে জন্ম, এই যে আসামে জন্ম, বাংলাদেশের লোকগান সংগ্রহ করছেন, এর মধ্য দিয়ে তিনি বুঝেছিলেন যে মানুষের ঐক্যটা গড়ে উঠতে পারে সুরের মধ্য দিয়ে। এবং কালিকা প্রসাদ বাংলাদেশে তার সর্বশেষ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি ভাবেন যে একটি সুরের বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। তার মানে এখানে তিনি বাণীটাকে ফেলে দিচ্ছেন, যে বাণীটা এটা যে কোনো বাণী এসে যুক্ত হতে পারে, কিন্তু আমাদের নদী, আমাদের বাতাস, আমাদের আলো, আমাদের জীবনাচরণ, আমাদের প্রকৃতি সুরের জন্ম দেয়। এবং সেই সুর যে কত সুর সেটা কালিকা অনুভব করতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, এবং ও ভেবেছে যে একমাত্র মানবের ঐক্য গড়ে উঠতে পারে সুরের মধ্য দিয়ে। এবং আমি বলবো যে এটা যথার্থতা পাবে একদিন এই কারণে যে কালিকারও বহু আগে এই যে দুই নাম করলাম আমি, ভূপেন হাজারিকা এবং শচীন দেববর্মন, অথবা ওদিক থেকে যদি আসা মানুষ নির্মলেন্দু চৌধুরী অথবা হেমাঙ্গ বিশ্বাসের কথা বলি, সবগুলি মানুষই কিন্তু প্রমাণ করে দিয়েছে যে বাংলার এবং ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, এটাকে আমি বলি যে প্রকৃতির লীলাভূমি, কিন্তু নানানভাবে আমরা একটা কোণঠাসা জায়গায় ছিলাম হয়তো অর্থনৈতিকভাবে, কিন্তু আমাদেরকে চিনে কিভাবে? আমাদেরকে চিনে সুর দিয়ে। কালিকা বোধহয় বুঝেছিলেন বিষয়টা যে একদিন সুরের একটি বিশ্ববিদ্যালয় হবে এবং বিশ্ববাসী এসে সেই সুরের সন্ধান করবে সেই বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনারা কি ভূপেন হাজারিকার গান একটা করতে? আমরা ভূপেন হাজারিকার গান করতে পারি না, কারণ হচ্ছে ভূপেন হাজারিকার গান আমাদের দেশে মানে এতটাই শ্রদ্ধার একটা জায়গায়, বিশেষ করে আমার বাবা বা আমরা দেখেছি যে আমাদের বাবা বা আমাদের কাকারা মানে ভূপেন হাজারিকার নাম মানে মুখে নিলেও পারলে একটা প্রণাম করতেন, এরকম একটা জায়গা। আমরা সাহসও পাই না ওই গান করার সুযোগ। কালিকা প্রসাদ খুব করেছিলেন ভূপেন হাজারিকা, উনি তো ওখানে বাংলাদেশে আমরা শুনলাম। হ্যাঁ, এবং করেছিলেন। বাংলাদেশে তো অনুষ্ঠানটা এমন ছিল যে চাইলেও অনেক গান করা যায় না, তো সেখানে আমার ধারণা যে কালিকারা যে পরিমাণ গান জানেন তার সামান্যই কিছু শোনাতে পেরেছিলেন। আমরা ফিরে আসবো একটু পরে। নিশ্চয়। হাসান বাবু, এ ধরুন আপনি আবৃত্তি করেন, আপনি তো একটু জরিপ করছেন নিশ্চয় বাংলাদেশে, যে আপনার কোনটা আবৃত্তি সবচেয়ে জনপ্রিয়, লোকেরা চায় যে এটা আবৃত্তি করুন আপনি? এটা আসলে মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কবিতা পড়েছি সেগুলোই শুনতে চায়, আসলে সেগুলোই শুনতে চায়। তার কখনো সেটা ম্লান পড়েনি না, সেটা কিছু প্রাসঙ্গিক কারণ আছে। প্রাসঙ্গিক কারণ হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে এই সময়, হ্যাঁ, যার কারণে এইটা ঠিক আবার মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনছে। এক একটা রায়ে 200-300 পৃষ্ঠা, 71 সালে কোন এলাকায় সেই ঘাতক কি করেছিল এবং কিভাবে করেছিল, এটা মনে হবে কি যে গল্প উপন্যাস যেমন লেখা হয়, নতুন করে আবার মানুষকে করেছে, 71 নিয়ে যাচ্ছে এবং 71 সে তার জায়গাগুলো বোঝার চেষ্টা করছে। আমার কত কোটি মানুষ ছিল ওই অঞ্চলে, কত মানুষ ছিল, এই যে একটা জায়গা
সেইটা তৈরি হওয়ার জন্য তো একটা দীর্ঘ সংগ্রাম ছিল, সেটাও আবার 3 দশকের সংগ্রাম ন্যূনতম। এবং এই যে 3 দশক, স্বাধীনতার 47 বছর, আসলে স্বাধীন হওয়ার পরে 30 বছর যখন আবার স্বাধীনতাকে ঘিরেই কোনো একটি ঘটনার জন্য আন্দোলন হয়, তখন আসলে স্বাধীনতাটা এই যে প্রাসঙ্গিক আপনি বললেন সেটাই কারণ। হ্যাঁ, আপনি আপনার এই জনপ্রিয় যেটা আবৃত্তি, সেটা এখন আপনি এখানে আবৃত্তি করতে হবে, এখানে শুনিয়ে দিন একটু। রাত বেড়েছে, চাঁদের ভেলা বুড়ো বটের মাথায়, ধানের মাঠে ঘন আধার একাকী রাত কাটায়। কালো আকাশ 700 তারার অশ্রু নিয়ে জাগে, দূরে কোথাও বাঁশি বাজে নাম না জানার আগে। ঘুম আসে না, ঘুম আসে না, বিনিত্র এক মা। ঘুম আসে না, মায়ের চোখে দারুণ যন্ত্রণা। এমনি নরম চাঁদনি রাতে তুই হারালি যাকে, তুই ছাড়া আর অন্য সবাই ভুলেই গেছে তাকে। সে তোর ছেলে, সোনার ছেলে, সকাল আনতে গেল। হায় রে স্বদেশ, এদেশ মাতোর ছেলের রক্ত খেলো। বুকে বুলেট, পিঠে বুলেট, মাথায় ক্ষত নিয়ে মাতোর ছেলে রইল পড়ে ধুলোয় মাথা দিয়ে। স্বপ্ন তো কেউ দেখে না মা, সাহস যে নেই বুকে। স্বপ্ন ছিল তোর সে ছেলের, স্পর্ধা ছিল চোখে। দেওয়ালে তার হাতের আগুন, বর্ণমালায় জ্বালা। মর্গে যখন বরফ চাপা, কেউ দেয়নি মালা। তোর ছেলে মা হাজার ছেলের মিলিয়ে কাঁধে কাঁধ, বাঁধন ছেঁড়ার শেকল ভাঙার করলো অপরাধ। আধার রাতে তাই তো মাগো কালো গাড়ি এলো, স্বাধীনতা রুখে দিতে তোর ছেলেকে খেলো। বছর গেছে, বছর গেছে, আগুন গেছে নিভে, স্বাধীন স্বদেশ বলছে কথা বাটপারেদের জিভে। সবাই কেমন ভুলেই গেছে, সবাই আছে সুখে। তোর ছেলেটাই ফিরল না মা, ঘুম নেই তোর চোখে। এদেশে ঘুমোয় নিত্য নতুন ঠগের বিছানায়, কেউ ভাবে না মা তোর কেমন দিন কাটে রাত যায়। রাত বেড়েছে, কতটা রাত হিসেব আছে কারো? সবাই বলছে গুছিয়ে নাও যে যতটা পারো। ঘুমোসনি মা, আগুন জেলে দু চোখ খুলে রাখ। বধিরে দেশ হয়তো শুনবে তোরই ছেলের ডাক। হয়তো সেদিন ফিরবে ছেলে, হাজার ছেলে হয়ে আসবে সকাল, অনেক রাতের দুঃখ বাদল সয়ে। ঘুমোসনি মা, ঘুমোসনি মা, তুই শুধু থাক জেগে। ঘুম টুটে যাক পোড়া দেশের তোর অভিশাপ লেগে। ঘুম টুটে যাক পোড়া দেশের তোর অভিশাপ লেগে। ভাবা যায় না। আচ্ছা, মই সোমেন ভাৰতীয়ৰ ওচৰলৈ আহিম এতিয়া এটা কথা লৈ, যে যিটো প্ৰচেষ্টা আপুনি লৈছে, বাংলাদেশলৈ গৈছে, বিভিন্ন ঠাইলৈ গৈছে, তাত খুব চমুকে আপোনাৰ অগ্ৰগতি মই শুনিম, কিন্তু তাৰ আগতে আমি এটা গান শুনি লওঁ। গান আপোনাৰো ভালো লাগা, আপোনাৰ যিয়ে ভালো লাগে। ঝরা পাতাটা করে চলুন। পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো। তোমার সাথে আমার দিন কাটানো কথা। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো। তোমার সাথে আমার দিন কাটানো কথা। হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুন। হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুন। আর শুকনো পাতা নুপুর পায় রুমঝুম রুমঝুম রুমঝুম। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো। তোমার সাথে আমার দিন কাটানো কথা।
ইচ্ছে হলো আকাশটাকে ছুঁবে, একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছুঁবে। পাখির সাথে মেললো ডানা, সূর্য উঠলো পূবে, একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছুঁবে। পাখির সাথে মেললো ডানা, সূর্য উঠলো পূবে। আগুন রাঙা সূর্যটার কুসুম রাঙা আলোয়, আগুন রাঙা সূর্যটার কুসুম রাঙা আলোয়, পাখিটারে পাতার আজকে লাগলো ভীষণ ভালো। ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো। ভীষণ সুন্দর। অনেক কথা রয়েছে, আমরা নজরুল যে ধারা সেটাও আমরা উঠে এসছে আমাদের আলোচনায়। আবার আপনাদের রফিক আজাদ উনি খুব প্রতিবাদী করেছিলেন। একটা কবিতা আমার খুব ভালো লাগে, যে ভাত দে হারামজাদা, এটা আমাদের দুর্ভিক্ষর সময় স্ট্রং কবিতা উনি লিখেছেন। শামসুল রহমান ছিলেন ঐতিহ্যকে নিয়ে উনি লেখান। উনি আমাদের সংগ্রামের প্রতি বাঁকে একটি করে কবিতা আছে, সকল সংগ্রামে। দুজনের মৃত্যু হয়েছে 2016-এ, রফিক আজাদ আর শামসুর রহমান তারও কয়েক বছর আগে। এই ধারাটা, এই যে আমি খুব সংক্ষেপে বলতে চাই, লিবারেল আর একটা ধরুন একটা রেডিক্যাল, এই দুটো ধারা সংঘাত সবসময় থাকে, সব দেশেই থাকে। আপনাদের ওখানে এই ধারাটা কীভাবে এগোচ্ছে? এই যে আমি নজরুল বললাম, রফিক বললাম, অনেক আছে লোক। এই ধারাটা ধরুন কনজিউমারিজমের এখন একটা প্রভাব পড়েছে, ওয়েস্টার্ন কালচারটা এসে গেছে, গ্রাস করে নিয়েছে, লোকগীত, লোকশিল্পী, এদের আদর কমে গেছে। আমি খুব সংক্ষেপে যেটা আপনাকে বলতে চাই আর কি। আর ধরুন মার্কেট ইকোনমি হচ্ছে, শিল্পীরাও বিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনাদের ওখানে কি হচ্ছে? কোন ট্রেন্ডটা আপনাদের? আমাদের জিডিপির হার বাড়ছে, মানুষের অর্থনৈতিক উন্নয়নটা বাড়ছে। আমরা ভয় পেয়েছিলাম যে বিশ্বায়নের যুগে আমরা বুঝি সব হারাতে বসলাম। তো আমরা বিশ্বায়নের যুগে দেখেছি যে এই শোভেন যে পোশাক পরে আছে, বাংলাদেশের একটা বুটিক শপের পোশাক, আমাদের বেশিরভাগ লোক সাদা কালো, লাল নীল, সবুজ বেগুনি এরকম নামের পোশাক পরে। তবে মনে রাখবেন যে জাতীয় দিবসকে ঘিরে পোশাক থাকে না কারো। আমাদের সব জাতীয় দিবসের পোশাক আছে। 21-এর একরকম পোশাক, 26শে মার্চের একরকম পোশাক, জাতীয়তা বোধটা আপনাদের খুব প্রবল, নতুন ভাবে আসছে। আমি বলছি পহেলা বৈশাখ যেমন নতুন ভাবে আসছে, তেমনি পিঠা খাওয়া, ভালো মাছ খাওয়া, এগুলোর প্রবণতা বেড়েছে। আমি বলছি উল্টো করে, যেখানে আমরা গ্রাস হওয়ার কথা সেটাকে উল্টো পথে যাচ্ছে। খুব ভালো, এবং এটা একটা কিন্তু খুব ভালো একটা সাইন, খুব ভালো সাইন। এবং এটা যদি বজায় থাকে। আদর কেমন এখানে? লোকশিল্পীদের আদর, কনজিউমারিজমের যুগ। আমি যদি এখন আমি আমার মানে অনুজ প্রতিমদের যে দল, সেই দলকে বলা হয় যে এটা লোকগানের দল, জলের গান, লোকগানের দল। তাহলে এই বয়সের মানুষ যারা নাকি বিশ্ববিদ্যালয় পাশ করে এসে লোকগানের দল করছে, আর আমাদের দেশে এই মুহূর্তে আমি যদি কমার্শিয়ালি ভাবি 1, 2, 3, 4, 5, 6 করে যদি আনি, আমি আপনাকে বলে দিচ্ছি অন্তত 10 জনের মধ্যে লিডিং 4 হবে লোকশিল্পী। এটা খুব ভালো কথা। এটা আমাদের আসামের শিল্পীরা এটা জানুক, ভালো করে বোঝার চেষ্টা করো, এটাই আমি চাই। হ্যাঁ, আমি যেভাবেই দেখি। কিন্তু আপনার মোটামুটি কথাটা হলো যে আপনাদের যেটা এই যে ধরুন প্রগ্রেসিভ যেটা ধারা, সেটা ন্যাশনালিস্ট ধারা বলুন আপনি, সহজ হবে আপনার জন্য। আমি জাতীয়তাবাদী ধারা, আমি তো বললামই, যেটা এগোচ্ছে খুব স্ট্রং। হ্যাঁ, এবং আমি বলছি যে বরঞ্চ বিরোধিতাটা কমে গেছে, একটা প্রতিবাদী আপনি কবিতা আবৃত্তি করুন তাহলে আর কি। মৌসুমী ধানে সবুজ হয়েছে মাঠ, কৃষক শিশুরা সূর্যের মতো হাসে। গত বসন্তে যুদ্ধে গিয়েছে যারা, তারা কি ফিরেছে সবুজের ক্যানভাসে। লোক চরাচরে মানুষের দিন আসে,
লোক চরাচরে মানুষের দিন আসে। গত বসন্তে বালিকারা চঞ্চল, বালকেরা ছিল সুবর্ণ স্কুলে। গত বসন্তে সমুদ্রে ছিল ঢেউ, কেঁপে উঠেছিল ক্ষুব্ধ বনাঞ্চল, ঢেউ লেগেছিল বিনম্র ভাট ফুলে। গত বসন্তে শেকলিয়াটিনে কেউ ফেটে পড়বার প্রচণ্ড উচ্ছ্বাসে। গত বসন্তে যুদ্ধে গিয়েছে যারা, তারা কি ফিরেছে বেহুলার বানভাসে। লোক চরাচরে মানুষের দিন আসে, লোক চরাচরে মানুষের দিন আসে, লোক চরাচরে মানুষের দিন আসে। প্রেমিক প্রেমিকা হাত ধরে যায় মাঠে, কৃষক বধূরা পরে নেয় নাকফুল, সন্তরা যায় রিপ্ত লোকাঞ্চল, জীবনের রস উঠে আসে উন্মূল, বালকে বালিকা বেড়ে ওঠে বিশ্বাসে। গত বসন্তে যুদ্ধে গিয়েছে যারা, তারা কি ফিরেছে সবুজের ক্যানভাসে। লোক চরাচরে মানুষের দিন আসে, লোক চরাচরে মানুষের দিন আসে, লোক চরাচরে মানুষের দিন আসে। খুব ভালো, খুব ভালো। কিন্তু আপনাকে যদি কেউ বলেন ধরুন যে আপনি একটা রোমান্টিক কবিতা আবৃত্তি করেন, তাহলে কি হবে আপনার? হাত বাড়িয়ে করেন? ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি, পা বাড়ালে পায়ের ছায়া আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব। হাত দিয়ে তো ছোব না মো, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন করে যাবি। ও উচ্চ পর্যায়ে রোমান্টিক কবিতা। তাহলে একটা গান, একটা ছোট কবিতা শুনতে চাই যে আমরাও। পরে এটা আমার মানে না এটা একটু পরে আপনার গানটা শুনে নিন। গান শোনার পরে শোনাবেন তো? নিশ্চয়ই। আপনার কাছে দাবি থাকলো কিন্তু, আমি আপনার কাছে দাবি থাকলো উনি ও শোনাবেন। না উনি শুনবে, আমি করি দাবি হচ্ছে অ্যাঙ্করের কাছে, সঞ্চালক বলবেন। সঞ্চালন। সেটা করতে হবে। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা পেল। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে। বাহ, নিয়ে গেল মন। আচ্ছা আপনাকে বলতে চাই, সিলেট আর ময়মনসিংহ জেলা আসামে ছিল এক সময়, তা আপনি জানেন। ওখানে লোকেরা কিভাবে স্মরণ করে ওগুলো কথা, আগের কথা, অতীতের কথা? আমার দাদু দিদিমা, আমার ঠাকুরমা, তাদের কাছে আমি এই অঞ্চলের সম্পর্কে জানতাম, শুনতাম। এবং আমাদের সিলেট অঞ্চলের মানুষদের প্রচুর আত্মীয় স্বজন আছেন এই আসামের বৃহত্তর আসামে, শিলচরে, গুয়াহাটিতে, কিংবা আগরতলা, ত্রিপুরাতেও আছেন। আমার নিজের পরিবারের, আমার মায়ের মামারা, মায়ের মাসি, আমার ঠাকুরমার ছোট বোন, তারা এই গৌহাটিতেই কোথাও না কোথাও তারা থাকেন। অনেকদিন যোগাযোগ না থাকার কারণে আমি জানি না তারা আজকে কেউ এই অনুষ্ঠান দেখছেন কিনা। হয়তোবা যারা অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে আমার আত্মীয়। তো এইভাবে আমরা গৌহাটিকে আমরা কিন্তু একদম ছেলেবেলা থেকে চিনি। আচ্ছা, সিলেটে আমার হেমাঙ্গ বিশ্বাসের জন্ম হয়েছিল। উনি তো জানেন আপনারা যে আসামের গ্রামে গঞ্জে ঘুরে লোকগীতকে উনি নিয়ে এসে বই লিখেছেন, অনেক কাজ করেছেন। মাস সিঙ্গার বলে গ্রুপ ছিল, আসামে অনেক লোকগীত অনেক গেয়েছেন বিভিন্ন পৃথিবীর অন্য জায়গায়।
ভূপেনদাকে নিয়ে গেছে কলকাতায়, মঘায়ুজার মতো ওনারা খুব ভালো বন্ধু খুব ভালো বোন, একসঙ্গে গান করতেন। হ্যাঁ। তা সেভাবে আমরা হেমাঙ্গ বিশ্বাসকে কিন্তু আপোনাক কিন্তু কৈছোঁ মই ব্যতিক্ৰমে হেমাঙ্গদাৰ অনুষ্ঠান কৰিব লাগে। মই নিজে ভাবোঁ আমি কৰিছিলোঁ, কিন্তু যিমান ডাঙৰ হ'ব লাগিছিল সেই রেসপেক্ট দিতে আমরা এখনো পারছি না। যাই হোক, আমি একটু বলে রাখি, আপনারা যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন, বাংলাদেশ কিন্তু নিশ্চয়ই হেমাঙ্গ বিশ্বাসের অনুষ্ঠান এখানে হোক, বাংলাদেশে হোক, উনি অনেক কাজ করে, অনেক তার অবদান আমরা যৌথভাবে করতে চাই এবং আমরা সেই আশাবাদটা রাখতে চাই। আচ্ছা, তারপর আপনার বিষ্টুরাভার জন্ম হয়েছিল ঢাকায়, লিজেন্ডারি বিপ্লবী শিল্পী, এরকম মানে পৃথিবীতে পাওয়া মুশকিল এমন চরিত্র। তখন আর এইসবে যাচ্ছি না, তবু আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে ধরুন একটা কথা অনেকে জানতে চাইবে যে বাংলাদেশ থেকে যে আমরা এখানে লোক আসেন, সে নিয়ে তো অনেক হাঙ্গামা হয়েছে, আন্দোলন হয়েছে, অনেকগুলো বিভিন্ন সময় অনেকগুলো প্রবলেম হয়েছে। কেন আসেন লোকেরা? ওখানে দারিদ্র নিপীড়িত না কিভাবে আসেন? এটা একটা আমি এই মুহূর্তের একটা পরিসংখ্যান আপনাকে দিতে পারি। আচ্ছা, আমরা একটু পরে ফিরে আসবো। আমি এখন একটু আমি জানতে চেয়েছিলাম এই প্রব্রজন নিয়ে, যেটা এখানে বার্নিং ইস্যু, যে কেন প্রব্রজন হয়েছে, সেখানে ধারণা কি, আর সেখানে হিন্দুদের উপর একটু সবসময় একটা ওরা ভয়ে বাস করে, ওদের উপর আক্রমণ হয়, এগুলো কেমন? আপনার কি মন্তব্য? খুব সংক্ষেপে বলতে হবে, কেন আমাদের অনেক কথা ছিল, বিষয় ছিল, কিন্তু সময় কমে গেছে। আমি একটু সংক্ষেপেই বলছি আপনাকে। ভয়ের একটা ইতিহাস আছে, সেই ইতিহাস 47-এ শুরু হয়েছিল, এবং সেই 47-এর ইতিহাস যতটা ভারতবর্ষে ঘটেছে, 47-এর ইতিহাস বলে দাঙ্গাটা অত বড় বাংলাদেশে ঘটেনি। 65-তে পাকিস্তান ভারতের যুদ্ধ, সেইখানে একটা উত্তেজনা তৈরি করতে চেষ্টা করেছিল যারা পাকিস্তানপন্থী মুসলিম লীগ বা ওই সম্প্রদায়। তখন কিছু মানুষ এসছে এখানে। 71-এ আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, এবং সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেকে ভারতবর্ষে চলে এসছেন। এই সত্যকে অস্বীকার করবার যেমন জায়গা নেই, কিন্তু এই কথা বলবো যে আপনি যখন বললেন যে হিন্দু সম্প্রদায়, তখন এটি আমি মানতে একেবারেই রাজি নই, এই কারণে যে ভাগ্য অন্বেষণে মানুষ সর্বত্র যেতে চায়। তো তার পার্শ্ববর্তী দেশে যদি তার আয় রোজগারটা ভালো হয়, তাহলে দিল্লির যমুনা পারে যে মানুষগুলো আছে, যমুনা পারে থাকে, তাদের বেশিরভাগ হচ্ছে মুসলমান সম্প্রদায়, যারা সেখানে ভাগ্য অন্বেষণের জন্য গেছে। এখন যদি বলি যে ভারতবর্ষে কি কোনো নিপীড়নের কারণে কানাডা যাচ্ছে ভারতবাসীরা, ইংল্যান্ডে যাচ্ছে বা ইউরোপে যাচ্ছে ভারতবাসীরা কি কোনো নিপীড়নের কারণে? মধ্যপ্রাচ্যে যেখানে মুসলিম অধ্যুষিত দেশ, সেখানে ভারতবর্ষের যে শ্রমিক শ্রেণী যাচ্ছে, সেখানে বাংলাদেশের যে শ্রমিক শ্রেণী যাচ্ছে, সে যাচ্ছে ভাগ্য অন্বেষণে। এবং সেদিক থেকে আমি বলবো যে এই যে ভারতে এসে তার ভাগ্য অন্বেষণ করবার প্রবণতা দেখা দিয়েছিল, সেটা একটু খানিকটা ঘুরেছে বলছি আমি এটাকে নিপীড়নের সাথে 71 পরবর্তী সময়টি আমি নিপীড়নের সাথে সেখানে একটা প্রতিবাদী বা তাদের অধিকার নিয়ে আন্দোলন হওয়া উচিত। না, আমি বলছি সেটা কতটা আছে সেটা আমি বলছি। এখানে এই প্রবলেমটা খুব কমপ্লিকেটেড। 1971 এর পরে পরবর্তী সময়ের কথা আমি বলছি, যখন আমার এখানে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, সেই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কবলে পড়ে আমাদের ওখানে তো নিত্য নতুন শহীদের সংখ্যা বেড়েছে স্বাধীন দেশে। সেখানে যখন সাম্প্রদায়িক কোনো দাঙ্গা ঘটাবার চেষ্টা হয়েছে, সেটা খুব কৃত্রিমভাবে, আমি আবারও বলছি আপনাকে, 24 ঘন্টায় কোনো দাঙ্গা বন্ধ হয় না। এবং আপনি অত্যন্ত কি বলবো, স্বনামখ্যাত একজন সাংবাদিকও বটে, আপনি খুব ভালো করে জানেন যে বাংলাদেশের কিছু কিছু ঘটানোর চেষ্টা হয়েছিল, সেটি ঘটিয়েছে একেবারেই রাজনৈতিক কারণে, এবং সেটি শুরু এবং শেষ তারও লাগামটা রাজনীতির হাতে রেখেছিল। কিন্তু সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, সেটা দেখার বিষয়। সাধারণ মানুষের প্রতিক্রিয়া হচ্ছে যে সাধারণ মানুষ শেষ পর্যন্ত ওই বিষয় সত্যকে উদ্ঘাটিত করেছে। কিছুদিন আগে একটি জেলে সম্প্রদায়ের ছেলেকে বলা হলো যে সে তার ফেসবুকে একটি প্রচারণা চালিয়েছে ধর্মবিরোধী,
সেটাকে উদ্ঘাটন করতে বাংলাদেশের পুলিশ এবং সরকারের লেগেছে মাত্র 1 সপ্তাহ, কিন্তু রামুতে যে ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে সেটা উদ্ঘাটন করতে লেগেছিল তার 6 মাস বা 8 মাস, কারণ ওই অভিজ্ঞতাটা তার ছিল না। এখন এই ধরনের ষড়যন্ত্র তো পৃথিবীর সর্বত্র হবে, ঠিক আছে, সেই ষড়যন্ত্রটাকে ওখানে নিরাপদ। আমি কিন্তু এই কথা বলছি যে এখানে মসজিদ ভাঙা নিয়ে সেখানে 10টা মন্দির ভাঙা হয়েছে, একটি মন্দির ভাঙা হয়েছে, সেই উদাহরণ দিতে পারবেন না। যদি পারেন তাহলে আমরা সামাজিক শক্তি হিসেবে একটি ভিন্নতর আন্দোলন করব। এখানে গরু খাওয়া নিয়ে যা হচ্ছে, আমি বলছি বাংলাদেশের বড় রেস্টুরেন্টে গরু খাওয়া হয় না, বাংলাদেশের বিবাহ অনুষ্ঠানে বা জন্মদিনের অনুষ্ঠানে যেখানে সর্বজাতির মানুষেরা আসে সেখানে কোনো গরু হয় না। মানে আমরা আমাদের আয়োজনগুলিতে করি না। কেন করি না? যে আমার এখানে অন্য যে সম্প্রদায় আছে তাকে সম্মান প্রদর্শন করে তারা অতিথি হবেন বলে। তার মানে আমি বলছি যে বাংলাদেশের রাজনীতিতে এখনো ওই বাড়াবাড়িটাকে খুব তুমুল জায়গায় অনেক কথা ছিল আমাদের, খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। লাস্ট আমার অনেক সময় কিভাবে গেছে আমরা বুঝতেই পারছি না, কিন্তু সময় অনেক কম, একটা তো জায়গায় মানে দাঁড়াতে হবে। আপনি একটু ছোট কবিতা উনি বলেছিলেন, আনন্দবাবু বলেছিলেন কি একটা কবিতার কথা, একটু ছোট করে। একটা বাচ্চার মনে প্রশ্ন এসছে যে টাকার কিভাবে জন্ম হয়, সেটাই আমি করি, ওটাই ও বলেছে যে ওদের ছোটবেলা থেকে শুনে। আপনারা এটা ছোটবেলা থেকে শুনেই আছেন। আম উঠেছে, জাম উঠেছে, কাঁঠাল পাকা পাকা, কিন্তু কিছুই কেনা যাচ্ছে না, পকেটে নেই টাকা। কোথায় পাবো টাকা, কোথায় গেছে টাকা? বাবা দিলেন ধমক, পকেট আমার এক্কেবারে ফাঁকা। মায়ের কথা কি আর বলবো, টাকার কথা শুনে জ্বলে উঠল তেল বেগুনে। চুরি করব নাকি, অগত্যা তার কাকা ছিলেন বাকি। খোকন গেল কাকার কাছে ছুটে, বায়না শুনে কাকা বললেন, হ্যাঁ বটে, এ বয়সেই চিনে গেছিস বা। খোকন বলে, না তুমি দিলেই চিনবো, দাও না কাকা একটা জিনিস কিনবো। কাকা তখন পকেট থেকে 1টি টাকা এনে হেসে বললেন, নে 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 নে। খোকন দেখলো কোথায় টাকা, এ তো রঙিন কাগজ, তার উপরে একটা হরিণ আঁকা। তবে কি না কাগজটা বেশ কড়কড়ে ও শক্ত, তাই কি সবাই এই কাগজের ভক্ত? ছোট্ট খোকন ভেবে পায় না কেমন করে কাগজ হলো টাকা। সে বলল, কাকা টাকা মানে কি কাগজে হরিণ আঁকা? কাকা দেখলো ভারী বিপদ, নাছোড়বান্দা ছেলে, হেসে বললেন, এমন উদ্ভট প্রশ্ন কোথায় পেলে? খোকন বলে, কোথায় আবার, মাথায়। আমি যদি অনেকগুলি হরিণ আঁকি খাতায়, তবে অনেক টাকা হবে। যেন গলায় ব্যাঙ ঢুকেছে এমনি ভাবে কেসে। কাকা ভাবলেন, ছেলেটা কি পাগল হবে শেষে? নিয়ম আছে, নম্বর আছে, আছে জলের ছাপ, না না এসব চিন্তা করাও পাপ। শেষে বললেন, হাত ঢুকি ইস্ত্রি করা প্যান্টে, আমরা আঁকলে হবে না হে, কাগজগুলো টাকা হবে আঁকলে গভর্নমেন্টে। অত সুন্দর। তা আজান বাবু, খুব ভালো লাগলো, অনেক কথা ছিল। আমরা পরে নিশ্চয় আপনি আসবেন আসামে, এবার আপনার দ্বিতীয় ভ্রমণ এখানে। দ্বিতীয় ভ্রমণ। তাহলে আমি আশা করব আপনি আবার আসবেন, আমার স্টুডিও আসবেন। আপনার অত ব্যস্ততার মধ্যে আপনি ফিরে যাচ্ছেন, আজকে যে সময় দিলেন, আর সোমেন অনেক হেল্প করলো, আর আমাদের প্রতি, আমার প্রতিও আপনার একটা ভালোবাসা আছে। আমি এই কথা আপনাকে একটু বলে শেষ করতে চাই যে বাংলাদেশ আপনাদের দেখতে চায়। থ্যাংক ইউ। দেখতে চায় কারণ বাংলাদেশ দেখবে যে এত নিকটে এত ভালো পড়শিরা আছে, যাদের গান, যাদের সাহিত্য, কবিতা, সব, যাদের ভাষা, যাদের ভাবনা সব আমাদের মতো। এটা এই উদাত্ত আহ্বান আপনার জন্য রইল, সৌমেন এবং আপনাদের সবার জন্য। একই সঙ্গে প্রাগ নিউজের যারা আছেন প্রত্যেক কলাকুশলীকে আমাদের আমন্ত্রণ রইল যে আপনারা আপনাদের সীমানা বিস্তৃত করে বাংলাদেশে আসুন। প্রাগ টেলিভিশন, প্রাগ নিউজ হয়ে উঠতে পারে একটা নতুন সম্পর্কের দিগন্ত। কবিতার মতো বলে দিলেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আমার দেখা হবে। আমি আর শেষ করব প্রোগ্রামে একটা গান নিয়ে, গান দিয়ে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তোমার জন্য আকাশ ভরা তারা, আমায় না হয় খোপার ফুলটি দিও, বাউল মনে আকুল করা সুরে এই পাগলের ভালোবাসা
ভালোবাসাটুকু তুমি এই পাগলের ভালোবাসাটুকু নিও। তোমার মেঠো পথের বাঁকে নয়ন সুখে ঘাট, তোমার মেঠো পথের বাঁকে নয়ন সুখে ঘাট, ছড়ানো ঝরা ফুল আমি বিনি সুতায় গাঁথি মালা, হোক আরেকটি ভুল আমি বিনি সুতায় গাঁথি মালা, হোক আরেকটি ভুল। রঙ্গিলায় আকাশে উড়াও মেঘে উত্তরীয়, নীলুয়া বাতাসে উড়াও দীঘল উত্তরীয়, এই পাগলের ভালোবাসাটুকু নিও। তুমি এই পাগলের ভালোবাসাটুকু নিও। প্রিয়তমা ওগো প্রিয়, ও প্রিয়তমা ওগো প্রিয়, এই পাগলের ভালোবাসাটুকু নিও। গুয়াহাটি এই পাগলের ভালোবাসাটুকু